This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আরো একটা উদ্বেগের খবরে নজর রাখি, কোভিডের খবর। কোভিড-19 আবারও তো চোখ রাঙাচ্ছে করোনা। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আবার শীর্ষে সেই কেরালাই। আক্রান্তর সংখ্যা 430, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 209, দিল্লিতে 104, কর্ণাটকেও 47 জন করোনা আক্রান্ত। এবং এই মুহূর্তে আমাদের রাজ্যেও কিন্তু আক্রান্তের সংখ্যার কথা জানতে পাচ্ছি। কেরালায় 2 জন, কর্ণাটকে 1 জনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। লেটেস্ট আপডেট কি এবং কেন্দ্রের তরফ থেকেই বা সতর্কতামূলক কি বক্তব্য বেরিয়ে আসছে, কি তথ্য আমরা পাচ্ছি জ্যোতির্ময়? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রত্যেকটা রাজ্যের থেকে এই মুহূর্তে সংক্রমণ কোন পরিস্থিতিতে কোন পর্যায়ে রয়েছে সেই সংক্রান্ত তথ্য পরিসংখ্যান প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে এবং যার ফলশ্রুতি হিসেবে যে পরিসংখ্যান বা যে তথ্য আমরা এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরেছি সেই তথ্য সামনে এসছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি মুহূর্তে মনিটরিং কিন্তু কয়েকটি পর্যায়ে করা হচ্ছে। প্রাথমিকভাবে নতুন যে স্ট্রেন এসছে, অর্থাৎ যে কোভিড আক্রান্ত হচ্ছে মানুষ, সেই কোভিডের স্ট্রেন কি পুরনো স্ট্রেন নাকি নতুন কোনো সংক্রমণ, নতুন ধরনের কোনো উপসর্গ, নতুন ধরনের কোনো সংক্রমণের ধারণ, প্রত্যেকটা বিষয় নিরূপণ করার চেষ্টা চলছে। দ্বিতীয়ত যে বিষয়টি আবার নতুন করে আবারও পুনর্মূল্যায়ন করা হচ্ছে তা হচ্ছে কোভিড পিরিয়ডে যেভাবে মানুষের মধ্যে সতর্কতা ছিল, তার থেকেও বেশি বড়ভাবে যে বিষয়টি তা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে যে পরিকাঠামোগত প্রস্তুতি ছিল, সেই পরিকাঠামোকে যদি আবারও নতুন করে রিঅ্যাক্টিভেট করতে হয় তাহলে তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে কিনা। সরকারি সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি তা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে আগাম একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আসেনি। আজকে আমরা জানি যে দিল্লিতে রাজ্য সরকারের তরফ থেকে লেফটেন্যান্ট গভর্নর তিনি উদ্যোগ নিয়েছেন, তিনি দিল্লি সরকারকে এই বিষয়ে ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। অপর দিক থেকে আপাতভাবে প্রত্যেকটা রাজ্যভিত্তিক পদক্ষেপ করা হচ্ছে। আমাদের নজর থাকছে কেন্দ্রীয় সরকারের দিকে যে অফিসিয়াল কমিউনিকেশন দেওয়া হয় কিনা, এবং যখনই এই অফিসিয়াল কমিউনিকেশন দেওয়া হবে তখনই কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে কোভিড আবারও একটা অ্যালার্মিং পর্যায়ে যেতে পারে এবং সেই সতর্কবার্তা বা সেই সাবধান বশতই কিন্তু এই ধরনের পদক্ষেপ, অর্থাৎ প্রথম থেকে প্রিকশনারি পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। নজর থাকবে আমাদেরও। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে জ্যোতির্ময় যখন গোটা দেশের ছবিটা তুলে ধরলো, তখন রাজ্যের ছবিটা কি? রাজ্যে গত 6 মাসে এখনো পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা 15। প্রত্যেকেই জ্বর, সর্দি, কাশির মতন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনার এই ভাইরাসের নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এই মুহূর্তে আমাদের শহর কলকাতা এবং আমাদের রাজ্য এই বাংলা, সেখানে কোভিড পরিস্থিতির সার্বিক ছবিটা কি, স্বাস্থ্য ভবন কি বলছে জানার চেষ্টা করবো। আমার সঙ্গে আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, দেখো, স্বাস্থ্য ভবনের যেটা বক্তব্য সেটা হচ্ছে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিক্ষিপ্তভাবে কলকাতা সহ ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জেলায় কোভিড পজিটিভ বা কোভিড আক্রান্তের সংখ্যা মিলেছে। তারা বলছেন যে জ্বর, সর্দি উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন বেসরকারি হাসপাতালে, মূলত তাদের যে পরিকাঠামো ছিল সেই পরিকাঠামো অনুযায়ী ভাইরাল প্যানেল করা হচ্ছে এবং সেই ভাইরাল প্যানেলেই কোভিড পজিটিভ ধরা পড়ছে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে স্ট্রেনের বিষয়টি, যে নতুন যে স্ট্রেন ধরা পড়েছে, যেটাকে WHO এখনো পর্যন্ত ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন কোনোটাই বলেনি, সেই নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্ট তার তীব্রতা কতখানি সেই বিষয়টা জানার জন্য যেগুলো বলা হচ্ছে যে জিনোম সিকোয়েন্সিং করা দরকার, সেই সকল স্যাম্পল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। সব মিলিয়ে স্বাস্থ্য ভবনের বক্তব্য, তারা পরিস্থিতির উপর নজর রাখছেন, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দীপ, সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ দীপ যে কথাটা বলছিল, সৌরভ যে কথাটা বলছিল এবং জ্যোতির্ময় যে কথাটা বলছিল, দেশ জুড়ে ক্রমেই কিন্তু করোনার দাপট বাড়ছে। এর মাঝেই নতুন করোনার ভ্যারিয়েন্ট পাওয়া গেল দেশে, NB181 এবং LF.7 এর 4 ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে শনিবার। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, দিল্লির বিভিন্ন জায়গা থেকে আরও বেশি নতুন করোনার আক্রান্তের সংখ্যাও পাওয়া গিয়েছে। এই ভ্যারিয়েন্ট সত্যি কতটা ভয় ধরাচ্ছে, ভয়ের কতটা কারণ রয়েছে, আদৌ আমরা কি করব, কতটা ভাববো, সবটাই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, মঞ্জিরা কথা বলছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভ্যারিয়েন্ট নিয়ে আমরা কথা বলছি বা এই যে আক্রান্তের সংখ্যা নিয়ে আমরা একটু উদ্বেগের কথা বলছি, ভাবছি, সত্যি কতটা প্রয়োজন রয়েছে?
দেখো, আমাদের আলফা বিটা ডেল্টা হয়ে ওমিক্রনে আমরা ছিলাম। হ্যাঁ, কোভিড কখনোই পৃথিবী থেকে চলে যায়নি, প্যান্ডেমিক থেকে এন্ডেমিক হয়েছিল, সব দেশেই অল্প বিস্তর কোভিড ছিল এবং সেটা একটা ওমিক্রনের ভ্যারিয়েন্ট ছিল। তো গত বেশ কিছুদিন ধরে যেটা হলো, এই ওমিক্রনের একটা বিশেষ প্রজাতি সে 35টা মিউটেশনের মাধ্যমে JN.1 তৈরি করলো। এবারে সে আরো কিছু মিউটেশনের মাধ্যমে এখন যেটা পাচ্ছ LF.7 এবং এই যে NB ভ্যারাইটিটা, এই দুটো ভ্যারাইটি আরো মিউটেশনের মাধ্যমে তৈরি হয়েছে। এবারে তৈরি হতে কি হয়েছে, এরা কেন এত হঠাৎ নজরের মধ্যে এলো, তার কারণ এই দুটো উপপ্রজাতির দেখা যাচ্ছে একজন থেকে একজনে ট্রান্সমিশনটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছে। এবং 2 নম্বর, আমাদের তো দীর্ঘদিন ধরো 2020 থেকে 2025 এর মধ্যে কোভিডের বিরুদ্ধে কিছু তো প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে দেহের মধ্যে, সেই প্রতিরোধ ক্ষমতাটাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এরা ডেভেলপ করেছে। তাহলে এই দুটোর ফলে এই দুটো উপপ্রজাতি কি করছে, খুব দ্রুততার সঙ্গে মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। কিন্তু ভালো দিক যেটা হলো, এরা খুব দ্রুত মিউটেশনের ফলে এরা যে ভিরুলেন্সটা নিতে পারেনি, তার ফলে এরা মানুষের মধ্যে সংক্রামিত হচ্ছে কিন্তু গভীরভাবে আক্রমণের থাবাটা বসাতে পারছে না। এবং মেইনলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এরা ধরছে, এখনো খুব লাং ধরা বা এই এআরডিএস, ভেন্টিলেশন, অক্সিজেন এই পর্যায়ে এখনো অবধি যায়নি বা যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু ভবিষ্যতে আরো মিউটেশন হয়ে খারাপ হবে কিনা সেটা তো সময় আনসার হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখা যাক, কারণ আপনারা জানেন যে গোটা বাংলাতেই সকাল থেকে কোথাও অল্প কোথাও জোরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি আরও চোখ রাঙাচ্ছে, আরও ভারী বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং যেখান থেকে একটা দুর্যোগের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কমলেশ হোসেন। কমলেশ, আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, দিল্লি মানে বৃষ্টিতে ভেসে যাচ্ছে, বাংলার জন্য কতটা আতঙ্ক অপেক্ষা করছে, কতটা দুর্যোগ অপেক্ষা করছে? দুশ্চিন্তা বাড়ছে, তার কারণ দেখো এমনিতে মে মাস এই সময় প্রবল গরম থাকে। অন্যান্যবার আজকে যে আলোচনাটা হচ্ছে যে বর্ষাকালে সাধারণত গরম থাকে, এবার দেখা যাচ্ছে যে মানে গরমকালেই প্রবল একটা বর্ষাকালের মতো আমেজ। এবং যদি উপগ্রহ চিত্রটা দেখায় আরও ভালো করে দর্শকরা বুঝতে পারবেন, একটু যদি প্লাজমায় উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে দেখা যায়, এইটা আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলটার ওপরেই মেঘ রয়েছে। এবং যদি দেখা যায় এদিকে আজকে মুম্বাইয়ে বর্ষা চলে এসেছে, এদিকে বঙ্গোপসাগর জুড়ে মেঘ। এবং আগামীকাল 27 তারিখ মরশুমের প্রথম নিম্নচাপ এই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে এবং এটা বাংলা ওড়িশা উপকূলের কাছে থাকবে। এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে আরও বেশি বৃষ্টি, আরও এই যে আজকে বৃষ্টি হচ্ছে তো কালকে আরও বৃষ্টি হবে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। আমি একটু জাস্ট কয়েকটা বলে দিই। 29 এবং 30 মে দুদিনই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং 30 মে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা, 7টা জেলা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। এই একই সতর্কতা উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এই সময় অনেকেই হয়তো গরমের ছুটি চলছে, অনেকেই উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছেন, তাদের জন্য এই সতর্কতাটা খুব গুরুত্বপূর্ণ যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে অল্প সময়ে বেশি বৃষ্টি, যেটা আজকে মুম্বাইতে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি হয় এখানেও তাহলে কিন্তু অনেক জায়গায় জলমগ্ন হয়ে যেতে পারে, এই আশঙ্কাটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে কমলেশ দেখতে পাচ্ছি যে হাওড়া সহ একাধিক এলাকাতে খুব অল্প বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও সেখানে জল দাঁড়িয়ে গেছে। এরপরে যদি এই অতিবৃষ্টি, যার কথা কমলেশ বলছিল, সেই অতিবৃষ্টি নেমে আসে, তাহলে বাংলার জন্য কত বড় দুর্যোগ অপেক্ষা করছে সেটা সময় বলবে। আপাতত অনেক ধন্যবাদ কমলেশ। দীপ আর কমলের যে কথা বলছিল, উত্তরবঙ্গের কিন্তু খুব কাছে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু, কারণ এবারে বর্ষার বুলেট গতি দেখতে পাওয়া যাচ্ছে। অসম, মেঘালয় শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। 3 দিনে উত্তরবঙ্গ, সিকিমেও বর্ষা ঢুকে যাবে। উত্তরের 3 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ বর্ষা ঢুকে পড়েছে মুম্বাই, বেঙ্গালুরুতেও। ইতিমধ্যেই মুম্বাইয়ের কথা যেরকম বলছিলাম, জল থই থই অবস্থা, ছবি দেখাবো আপনাদের। বিপর্যস্ত জনজীবন, টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে বাণিজ্য নগরী। ব্যাহত যান চলাচল, বিমান পরিষেবা। কুর্লা, সিয়ন, দাদারের নিচু এলাকাগুলো জলের তলায়। বহু জায়গায় ডুবে গিয়েছে রেল লাইন। মুম্বাই, থানে, পালঘরে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা ইতিমধ্যেই জারি হয়েছে। দেখুন মেট্রো রেল, যে মেট্রো রেলের অবস্থা, কিভাবে জল ঢুকছে, ছবি দেখুন আপনারা।
একেবারে জল থই থই প্ল্যাটফর্ম, পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে গাড়ি পর্যন্ত ডুবে রয়েছে। মুম্বাইয়ের ভয়ঙ্কর পরিস্থিতি। নির্ধারিত সময়ের অনেক আগেই এবারে মুম্বাইতে বর্ষা এবং বর্ষার শুরুতেই অধিক বৃষ্টি এবং এই মুহূর্তে জলমগ্ন বাণিজ্য নগরী। ছবি দেখাচ্ছি আপনাদের, মেট্রো স্টেশনগুলোর কি ছবি। জল থই থই অবস্থা এবং যার ফলে পরিষেবা বন্ধ একেবারে করে দিতে হয়েছে। মুম্বাইয়ের পর পুনের ছবি দেখাবো আপনাদের। পুনের ছবি দেখাচ্ছি আপনাদের, প্রায় বন্যা পরিস্থিতি। বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা, কমলা সতর্কতাও জারি করা হয়েছে। ভারী দুর্যোগ। এবার একসঙ্গে তিনটে ছবি দেখাচ্ছি, মুম্বাই, পুনে, তামিলনাড়ু। এবং এতটাই জল জমেছে যে একটা গাড়ি পুরোটাই ডুবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।